মানে কোড অর্থগোনাল কখন হয়, যখন তাদের গুণফলের যোগফল হচ্ছে 0 আসে। যেমন এই দুইটা কোড হচ্ছে পরস্পর অর্থগোনাল, আর যদি দুইটা গুণ করে যোগ করি তাহলে ইকুয়াল আসবে হচ্ছে 0। তো দুইটা 1 আর দুইটা -1 আসলে ওইটাকে হচ্ছে অর্থগোনাল বলে। এরপরে হলো অর্থগোনাল স্প্রেডিং। অর্থগোনাল স্প্রেডিং এ কি করা হয়, যে আমাদের ইউজার ইনপুট যেটা, যেমন ইউজার হচ্ছে যে 1 -1, এটা হলো ইউজার ইনপুট দিছে। তো এটাকে হচ্ছে আমরা একটা অর্থগোনাল কোড দিয়ে স্প্রেড করব। অর্থগোনাল কোড দিয়ে স্প্রেড করব মানে হলো অর্থগোনাল কোড দিয়ে স্প্রেড করব মানে হলো যে ইউজারের যে ইনপুট আছে প্রতিটা ইনপুটকে হলো আমরা ওই একটা অর্থগোনাল সিকোয়েন্স আর কি, ওই সিকোয়েন্স দিয়ে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করে হচ্ছে নতুন একটা সিকোয়েন্স আসবে। যেমন প্রথমটা ছিল 1 কে হলো আমরা এই সিকোয়েন্সটা দিয়ে মাল্টিপ্লাই করে হচ্ছে এটা পাইছি। এর পরেরটা ছিল -1 কে ওই সিকোয়েন্স দিয়ে মাল্টিপ্লাই করে হচ্ছে এটা পাইছি। এটাকে বলে ইউজার কোড আর কি। উপরেরটা ইউজার ডাটা, নিচেরটা হলো ইউজার কোড। সো আমরা হলো ডাটাকে কোড দিয়ে মাল্টিপ্লাই করি, করে হচ্ছে একটা, মানে এটা হলো এনকোডেড মেসেজ আর কি, ট্রান্সমিশন সিগন্যাল। এটা হচ্ছে ট্রান্সমিট করব আমরা, এটা হলো ট্রান্সমিট করব। তো এটা ট্রান্সমিট করার পরে এটাকে যখন আমরা রিসিভ করব, রিসিভে হচ্ছে এই ডাটাটা আসবে, এই এনকোডেড ডাটা আসবে। এটা কিন্তু এনকোডেড ডাটা, সো এটাকে হলো আমার ডিকোড করা লাগবে। সো ডিকোড করার জন্য আমরা কি করব, আমাদের যেই কোডটা দিয়ে আমরা এনকোড করছিলাম, যেই কোড দিয়ে মাল্টিপ্লাই করে এনকোড করছিলাম, ঠিক ওই কোড দিয়ে আবার হচ্ছে এটাকে মাল্টিপ্লাই করা লাগবে। সেই কোড দিয়ে মাল্টিপ্লাই করলে যে এখানে সবগুলো 1 চলে আসছে, তার মানে এখানে ছিল 1, এখানে সবগুলো -1 চলে আসছে, এখানে -1 -1 1 1। সো এটাই ছিল কিন্তু আমাদের সেন্ড কোড আর কি, এটাই হচ্ছে সেন্ড কোড। সো রিসিভড কোড আর সেন্ড কোড হচ্ছে সেম। এই যে এটা হলো সেন্ড ছিল 1 -1 -1 1 1, এটা হচ্ছে সেম। আর হলো যদি কোনো ইনকারেক্ট কোড দিয়ে, মানে হচ্ছে যেই কোড দিয়ে আমরা এনকোড করছি, আমরা যদি কোনো ইনকারেক্ট কোড দিয়ে হচ্ছে ডিকোড করার ট্রাই করি, যেমন এই যে এখানে কোডটা ডিফারেন্ট, যেই কোড দিয়ে এনকোড করছিলাম এটা হচ্ছে তার থেকে ডিফারেন্ট। সো ওটা দিয়ে যদি ডিকোড করার ট্রাই করি তাহলে হচ্ছে যে মিলবে না, এখানে দুইটা 1 দুইটা -1 চলে আসছে। এন্ড এটার কোরিলেশন, মানে এটাকে যদি করি তাহলে হচ্ছে 0 চলে আসে, এটাকে যোগ করলে 0 চলে আসে। সো এখান থেকে হলো আমরা ডিকোড করতে পারবো না। ডিকোড করার জন্য শুধুমাত্র যেই কোড দিয়ে এনকোড করছিলাম ওই কোড দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করতে হবে। এটা গেল। এরপরে হচ্ছে যে এই তিনটা ইউজারের মাধ্যমে যে স্প্রেডিংটা করছিল ওটার একটা এক্সাম্পল আছে। যেমন ইউজার এ, তার সে হচ্ছে 1 -1 পাঠাবে, আর তার জন্য স্প্রেডিং কোড হলো -1 1 1 -1। ইউজার বি এর সিগন্যাল হচ্ছে -1 -1, আর তার জন্য স্প্রেডিং কোড হলো এরকম। আর ইউজার সি এর জন্য 1 1, আর স্প্রেডিং কোড হলো এটা। সো স্প্রেডিং কোড গুলো হচ্ছে যে একটা আরেকটার সাপেক্ষে অর্থগোনাল। যেমন হচ্ছে আমরা যদি এবি করি, এবি 0 আসবে, বিসি করলে 0 আসবে, আবার এসি করলে হচ্ছে 0 আসবে। মানে দুইটার যদি কোরিলেশন বের করি আর কি, মানে গুণ করে যোগ করি আর কি। এ আর বি যদি গুণ করে যোগ করি কোডগুলা, বি আর সি গুণ করে যোগ করি, আর সি আর সি গুণ করে যোগ করি, তাহলে হচ্ছে 0 আসবে। সো এই তিনটা হলো পরস্পর অর্থগোনাল। তো এখন আমরা হচ্ছে কি করলাম, যে প্রথমে ইউজার এর যে সিগন্যালটা 1 -1, এটাকে হলো স্প্রেডিং কোড দিয়ে গুণ করা হয়েছে এখানে, যে 1 আর -1 কে আমরা হলো এই ইউজার 1 এর যেই কোড, কোড দিয়ে গুণ করলাম। এরপরে বি এর যেই সিগন্যাল ছিল ওটাকে হচ্ছে কোড দিয়ে গুণ করলাম, আর সি এর যেই সিগন্যাল ছিল ওটাকে কোড দিয়ে গুণ করলাম। সেগুলো হলো আমাদের ওই যে ট্রান্সমিশন সিগন্যাল আর কি। যেমন হলো এই যে এখানকার এই এই যে এটা টিএক্স ডাটা, এটা হলো টিএক্স ডাটাটা, মানে এনকোডেড সিগন্যাল। এই তিনটা হলো তিনটা ইউজারের এনকোডেড সিগন্যাল। এরপরে আমরা যেটা করব, যে এই তিনটাকে হলো যোগ করব আর কি। এই তিনটাকে যোগ করে এটা হচ্ছে আমরা মানে ট্রান্সমিট করবো আর কি। এটা হলো কম্পোজিট সিগন্যাল আর কি, ফর্ম বাই দ্য সামেশন অফ দ্য 3 স্প্রেড সিগন্যাল। সেটা হলো যে আমার এইটার ভিতরে তিনজনের ডাটাই হচ্ছে যে আছে, এই কম্পোজিট সিগন্যালের ভিতরে তিনজনের ডাটাই আছে, মানে এই তিনটা যোগ করে কম্পোজিট সিগন্যাল পাইছি। এখন যদি আমি এই কম্পোজিট সিগন্যাল থেকে আমার প্রতিটা ডাটা ইন্ডিভিজুয়ালি আলাদা করতে চাই, যে আমি হচ্ছে এই কম্পোজিট সিগন্যালটা পাইছি, এখান থেকে হলো আমি ইউজার এর ডাটা আলাদা করব, তাহলে কি করব, যে এই কম্পোজিট সিগন্যালটাকে হলো ইউজার এর যে কোড ছিল, ইউজার এর কোড ছিল যে এটা ইউজার এর কোড -1 1 1 -1, এই কোডটা দিয়ে হলো এই কম্পোজিট সিগন্যালকে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করলে এরকম একটা প্রোডাক্ট আসবে। এই প্রোডাক্ট আসার পরে দেন হচ্ছে আমরা এই প্রোডাক্টের এভারেজ নিব। এই শুরুর অংশের এভারেজ নিব, শুরুর অংশের এভারেজ আসছে 1, আর হচ্ছে শেষের অংশের এভারেজ নিব, এভারেজ আসছে -1। সো আমার ইউজার 1 এর ডাটা ছিল হচ্ছে 1 আর -1। একইভাবে যদি আমরা ইউজার বি এর ডাটাটা ডিকোড করতে চাইতাম তাহলে কি করতাম, যে কম্পোজিট সিগন্যালকে বি এর কোড দিয়ে মাল্টিপ্লাই করতাম, মাল্টিপ্লাই করে হচ্ছে যে এই পাশের এভারেজ নিতাম আর এই পাশের এভারেজ নিতাম, তাহলে বি এর যে ডাটাটা ছিল ওটা বের হয়ে যেত। তো এই হচ্ছে যে আমার এনকোডিং আর ডিকোডিং প্রসেস, এই সিডিএম এ এনকোডিং ডিকোডিং।
এখন আসি হচ্ছে যে আমরা ওভিসিএফ কোড বা অর্থোগোনাল ভেরিয়েবল স্প্রেডিং ফ্যাক্টর কোড। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি তোমার আমরা যে এখানে কোডগুলা ইউজ করি, যে স্প্রেডিং কোড, এর জন্য স্প্রেডিং কোড এরকম ছিল, বি এর জন্য এরকম, সি এর জন্য এরকম। সো স্প্রেডিং কোড হওয়ার শর্ত কি? যে পরস্পর অর্থোগোনাল হইতে হবে। সো স্প্রেডিং কোডগুলোর কিছু হচ্ছে আছে, মানে কিছু নির্দিষ্ট রুল, মানে কতগুলা কোড আছে যেগুলা কি স্প্রেডিং কোড হিসেবে ইউজ করে আর কি। যে আমি তো র্যান্ডম কোড ইচ্ছা মানে তো ইউজ করতে পারবো না। সো কিছু হচ্ছে যে মানে নর্ম বা হচ্ছে কিছু সেট স্ট্যান্ডার্ড আছে যে স্প্রেডিং কোডের জন্য এই কোডগুলা ইউজ করতে হবে। সো ওগুলাকে হচ্ছে যে আমরা এই ওভিসিএফ ট্রি এর মাধ্যমে হলো করতে পারি। যেমন এগুলা কিভাবে আসে, এই CH4 CH41 42 43 এগুলা কিভাবে আসে, যে আমরা ফার্স্টে হলো 1 নিলাম, শুধু 1। এরপরে হলো এখানে নিলাম 1, এখানে নিলাম হচ্ছে 1 এর কমপ্লিমেন্ট 1, এখানে নিলাম হচ্ছে 1, এখানে নিলাম -1 আর কি। এখানে 1 নিলে এখানে 1 নিব, এখানে 1 নিলে এখানে 1 এর কমপ্লিমেন্ট -1, মানে এটা এখানে একবার রিপিট হবে আর এখানে হচ্ছে জাস্ট কমপ্লিমেন্টটা হবে। সো এটাকে বলা হয় হলো CH1 আর কি। এটা হলো CH11, এটা হচ্ছে যে আমার CH এটা হলো আমার CH20 আর এটা হচ্ছে CH21। এরপরে এর পরের ব্রাঞ্চটা যদি বের করতে চাই তাহলে কি করব, যে এখানে 1 1 আসবে, এখানে হচ্ছে 1 1 আসবে। এখানে কি করতে হবে, 1 1 কে কপি করব, 1 1 কে কপি করব, এখানে কি 1 1 এর কমপ্লিমেন্টটা নিব, তাহলে -1 -1। আবার এই ব্রাঞ্চ থেকে কি হবে 1 -1 1 -1, এখানে কি করব কপি 1 -1, এখানে কি করব কমপ্লিমেন্ট, তাহলে -1 1। তাহলে আমরা হচ্ছে এই যে এটা পাবো, এই যে এটা, বুঝছো? তাহলে এটা পাইছিলাম কিভাবে, যে এটা পাইছিলাম হলো ওই 1 থেকে এভাবে, আর লাস্টেরটা পাইছি হচ্ছে যে ওই কমপ্লিমেন্ট করে। তো এগুলার হচ্ছে নাম আছে, যেমন প্রথমটা মানে এই যে প্রথম যে রোটা, প্রথম রোটা হলো যে এখানে কয়টা আছে, 4টা আছে, তাহলে এটা হলো যে আমার CH কি হবে 40। এর পরের রোটা হলো CH41, এর পরের রোটা হলো CH42, আর এটা হচ্ছে যে আমার CH43, এরকম। এই যে দেখো, এই যে CH40 41 42 43। আবার 40 সমান কি 20 আর 20, যেমন এই যে এটা ছিল 20, এটা হচ্ছে 21, তাহলে দুইটা 20 মিলে হচ্ছে 40 হয়। আবার দুইটা একটা 20 একটা -20, যেটা হলো 20, এটা হলো -20 মিলে হচ্ছে যে 41 হয়, এরকম ভাবে। তো আমাকে যদি বের করতে বলে যে সাপোজ যে CH85 কত হবে, CH85 কত হবে, তাহলে কি করব আমরা, এখানে হচ্ছে 4 পাইছি, তাহলে হলো আমার আরেকটা ব্রাঞ্চ নেওয়া লাগবে এখান থেকে। আরেকটা ব্রাঞ্চ যদি এখান থেকে বের করি তাহলে হলো আবার এইখানে কি করা লাগবে, যে 1 1 1 1, আবার হলো 1 1 1 1, এখানে হলো 1 1 1 1, এখানে -1 -1 -1 -1, আবার হলো এটাকে করব, তাহলে আরো দুইটা বের হবে, এটাকে করলে আরো দুইটা বের হবে, এটাকে করলে আরো দুইটা বের হবে। এটার নাম 80, এটার নাম 82, এটার নাম 83, এটার নাম 84, এটার নাম হচ্ছে 85। তাহলে এখানে যেটা থাকবে ওটাই হচ্ছে আমার CH85। সো এরকম হচ্ছে তোমার ট্রি গুলা বানানোর পদ্ধতি। হ্যাঁ, মানে যে কয়টা বিট ওই কয়টা আর কি। এখানে দুইটা বিট, সো 2 20 21, এখানে 4টা বিট, তাহলে 40 41 42 43, এখানে 8টা বিট 80 81 82 83। আচ্ছা, তো এরপরে হলো এখানে একটা এক্সাম্পল দেখাইছে, যে -1 কে হলো ওরা 16 5 দিয়ে হলো মাল্টিপ্লাই করছে, CH 16 5। তাহলে 16 5 আমরা কিভাবে পাবো, 16 5 হচ্ছে এই ব্রাঞ্চটাকে আবার হলো এক্সপ্যান্ড করা লাগবে আর কি। এক্সপ্যান্ড করলে হচ্ছে 16 5 পাবো। তো 16 5 হচ্ছে যে এরকম একটা জিনিস। তো 16 5 দিয়ে -1 কে মাল্টিপ্লাই করছে, -1 কে মাল্টিপ্লাই করে এটা পাইছে, এটা হলো আমার কি TX ডাটাটা বা এনকোডেড ডাটা, এটা হলো এনকোডেড ডাটা, এনকোডেড ডাটা। দেন হলো এটাকে হচ্ছে যে করা যাবে, যে এখানে হচ্ছে দেখাইছে যে ব্রাঞ্চের মাধ্যমে কিভাবে এগুলা জেনারেট করে। ঠিক আছে, এখন হলো যে এটার SF এর নাম হলো, এগুলোকে স্প্রেডিং ফ্যাক্টর বলে। তো যখন আমার বিট একটা এখানে, সেটা হলো SF1, আর বিট যদি দুইটা থাকে ওটাকে বলে SF2, বিট যদি 4টা থাকে SF4, সিম্পল। আর SF যত হচ্ছে বাড়ে তত ডাটা রেট হচ্ছে কমে যায়, কারণ বেশি ডাটা আমার ট্রান্সমিট করতে হচ্ছে। যেমন আমার ধরো আমি 1 কে ট্রান্সমিট করব, 1 কে ডিকোড করার জন্য আমি কি করছি, আমি 8টা বিট দিয়ে এটাকে গুণ করছি। যেমন এই যে এখানে -1 কে ট্রান্সমিট করার জন্য আমার ট্রান্সমিট করার কথা ছিল শুধু -1,
বাট এটাকে এনকোড করার পরে এটা একটা 16 বিটের জিনিস হয়ে গেছে, তাহলে এখানে ডাটা রেট আমার অবভিয়াসলি কমে যাবে। তো যত উপরে যাব আমরা তত ডাটা রেট হচ্ছে কমবে। আবার বলছে যে আমরা হলো ইয়ে করতে পারবো না, যে আমরা একটা ব্রাঞ্চেরই মাল্টিপল ইয়ে ইউজ করতে হবে। ধরো হচ্ছে যে আমরা ইয়ে ইউজ করবো, যে SF32 ইউজ করবো, তাহলে সবগুলা ডাটাকেই 32 দিয়ে গুণ করা লাগবে। কারণ 32-এর সবাই হচ্ছে অর্থগোনাল, আবার 32-এর সাথে কিন্তু 4 বা 8 এরা কিন্তু অর্থগোনাল না আর কি। মানে তুমি হচ্ছে একই চ্যানেলে একটা ডাটাকে গুণ করছো হচ্ছে SF32 দিয়ে, আরেকটাকে গুণ করছো হচ্ছে ধরো SF4 দিয়ে, গুণ করে হচ্ছে তুমি পাঠাইতে চাচ্ছ, তখন কিন্তু ঝামেলা হবে। কারণ এরা এই 32 আর 4 পরস্পর অর্থগোনাল না। একটা ব্রাঞ্চের সবাই হচ্ছে পরস্পর অর্থগোনাল। যেমন এই যে এখানে এই CH4 এর সবাই অর্থগোনাল, 2 এর সবাই অর্থগোনাল, 8 এর সবাই হচ্ছে অর্থগোনাল। তো এখানে হচ্ছে যে এটা বলছে। আর এখানে ওই যে ইয়ের কথাটা বলছে, ডাটা রেটের কথাটা বলছে, যে ডাটা রেট যদি হচ্ছে তোমার ইয়ে হয়, চিপ পারলে ডাটা রেট হচ্ছে কমবে। আর এরপরে কিছু হাবি জাবি বাংলা কথা লেখা আছে, আর স্ক্র্যাম্বলিং হচ্ছে সিলেবাসে নেই। এই পর্যন্ত। হ্যাঁ, CDMA হচ্ছে এই পর্যন্ত। তো বুঝতে পারছো ছবি এটা CF3? এত কিছু বুঝাইতেছিস আর হ্যাঁ, আমি এটা বুঝতে যা মাথা পুরো ঘুরে গেছে, তাও কিছু বুঝি না। কি আমি বাস্তব বুঝতে চাই নিজে নিজে, এটা আমি কিছু বুঝি না, আসলে অনেক ইজিলি বুঝাইতেছিস। এখন থ্যাংক বুঝতে ইউ। পারছো? হ্যাঁ, এখন অনেক ভালোভাবে বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের হলো ইয়ে গেল, OVSF গেল। এখন হচ্ছে যে ওই কি, ওই যে বড় প্রমাণটা, তাই না? Presentation-টা। হ্যাঁ, হ্যাঁ। বড় প্রমাণ, বড় প্রমাণ এটা হচ্ছে 3 পেজ বা। page 4, একটা মিনিট। আচ্ছা, আমি হলো স্যারের সাইড থেকে দেখেন, এটা পুরোটা করতে গেলে পুরোটা সাইড থেকে দেখো। স্লাইড থেকে দেখেন। এই যে এখানে কথা জানি পাই ইকুয়াল টু 3 ধরছে না, এই যে এখানে যে 3.3 রে পাই পাই কাটাকাটি করে দিছে, এটা নিয়ে তো। হ্যাঁ, আসলো কই? কোনটা কই থেকে আসলো? থ্রিটা কই থেকে আসলো? আচ্ছা না, কাটাকাটি করলো তো। আরে এখানে হচ্ছে পাই আছে না উপরে, ওই তোমার হচ্ছে এখানে হচ্ছে 3 ল্যামডা, আর এখানে হচ্ছে 20 পাই, তাই না? তাহলে হচ্ছে তোমার পাই কি, পাই হলো 3.14, হুম। বা পাইকে হচ্ছে প্রায় 3 লেখা যায়, 3 লিখে হলো এই পাই, আর এটা কাটাকাটি করে দিচ্ছে। আচ্ছা আসো, আমরা হচ্ছে শুরু থেকে শুরু করি। মানে এত সাহস তো করা ঠিক না, মানে পাই পাই কাটাকাটি করে পাই আর 3। আচ্ছা, তো জিনিসটা কি বেসিক্যালি আমরা যেটা করতে চাচ্ছি এখানে, আমি হচ্ছে একদম শুরু থেকে করি, যে আমার এখানে হলো একটা ট্রান্সমিটার আছে TX, আর এই পাশে হচ্ছে একটা রিসিভার আছে, এটা হচ্ছে ধরো একটা রিসিভার RX। এখন এই ট্রান্সমিটার থেকে রিসিভার হচ্ছে যে আমাদের ইয়ে যাবে, ওয়েভ যাবে। সো ওয়েভ হচ্ছে এখান থেকে সরাসরি একটা যাইতে পারে, এটাকে আমরা বলি LOS, লাইন অফ সাইট। এটা হলো ধরলাম ELOS। আবার আরেকটা যাইতে পারে হচ্ছে, এটা যদি একটা পারফেক্ট কন্ডাক্টর হয় বা গ্রাউন্ডেড কন্ডাক্টর হয়, তাহলে হচ্ছে আরেকটা রে যাবে হলো রিফ্লেক্টেড হয়ে, এখান দিয়ে রিফ্লেক্টেড হয়ে যাবে। সো এটাকে আমরা ইজি নাম দিই। সো একটা ওয়েভ হচ্ছে ডিরেক্ট গেল, আরেকটা ওয়েভ হলো মাটি থেকে রিফ্লেক্টেড হয়ে গেল। এখন এই দুইটা ওয়েভের কারণে আমার RX এ যেই পাওয়ারটা হবে, সেই পাওয়ারটা হচ্ছে আমরা বের করতে চাচ্ছি। এটা হচ্ছে আমাদের এই জায়গার পুরো টার্গেট আর কি, মানে এই জিনিসটা হলো বের করতে চাই। এখন মানে ইয়েটা করব কিভাবে, লাইক কিছু থিওরি লাগবে। যেমন প্রথম থিওরি যেটা লাগবে সেটা হচ্ছে যে ওয়েভ ইকুয়েশন। ওয়েভ ইকুয়েশন তোমাদের মনে আছে? y of x, t ইকুয়াল টু হচ্ছে a cos ওমেগা t মাইনাস x বাই v।
এটা হচ্ছে ওয়েভ ইকুয়েশন, এটা হলো ওই যে ফিজিক্সে ছিল যে একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ। তো এখানে যে ই গুলা যাচ্ছে বা ই তো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, বা আমার হলো এটা হলো একটা ওয়েভ। তো এটার কে ব্যাখ্যা করার জন্য বা এটাকে ম্যাথমেটিক্যালি ডিসক্রাইব করার জন্য হচ্ছে আমার ওই অগ্রগামী তরঙ্গের সমীকরণটা লাগবে। তো এটা হচ্ছে যে আমার অগ্রগামী তরঙ্গের সমীকরণ। এটা হলো ওমেগা, হলো যে আমার ওমেগা তো জানোই, ওমেগা টি হচ্ছে টাইম আর এক্স হচ্ছে যে ডিস্টেন্স আর কি। যে আমার যদি একটা ওয়েভ এরকম ভাবে সামনে আগাইতে থাকে, তাহলে ওই ওয়েভটার যে কোনো টাইমে, যে কোনো টাইম ইনস্ট্যান্টে, যে কোনো টিতে আর যে কোনো এক্স এ ওটার যে অ্যাম্পলিটিউড হয়, ওই অ্যাম্পলিটিউড বের করার জন্য আমরা হচ্ছে এই ওয়েভ ইকুয়েশনটা ইউজ করি। সো এটা একটা গেল। আরেকটা জিনিস যেটা থিওরি, সেটা হলো তোমার যখন একটা ওয়েভ রিফ্লেক্টেড হয়, মানে এখান থেকে এই জায়গায় একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন হচ্ছে একটা পারফেক্ট কন্ডাক্টরে রিফ্লেক্টেড হয়, রিফ্লেক্টেড হয়ে যায়, তখন হলো যদি রিফ্লেকশন অ্যাঙ্গেলটা অনেক ছোট হয়, এটাকে বলা হলো ইনসিডেন্ট অ্যাঙ্গেল থিটা আই। থিটা আই যদি খুব ছোট হয়, তাহলে আমরা বলতে পারি যে থিটা আই ইকুয়াল টু হচ্ছে থিটা আর, যে তোমার আপাতন কোণ আর প্রতিসরণ কোণ এটা হচ্ছে সমান হবে। এটা হলো একটা। আরেকটা হচ্ছে যে তোমার রিফ্লেকশনের পরে আমার হচ্ছে একটা পাই ফেজ শিফট হয়। যে রিফ্লেকশনের আগে এটা যদি ইআই থাকে, তাহলে রিফ্লেকশনের পরে এটা হয়ে যাবে মাইনাস, মানে ইয়ার যেটা ইয়ার হয়ে যাবে হচ্ছে মাইনাস ইআই, মানে একটা আরেকটার অপোজিট হয়। সো অপোজিট কেন হয়, এটার কারণ হচ্ছে তুমি তরঙ্গ চ্যাপ্টারটা কি মনে আছে ফিজিক্সের কিছু? ধরো একটা ওয়েভ, আর এখানে হচ্ছে যদি একটা বদ্ধ প্রান্ত থাকে, তাহলে আমরা জানি যে বদ্ধ প্রান্তে প্রতিফলনের পরে কি হয় মনে আছে, একটা পাই ফেজ শিফট হয় যে, এক করবে না। হ্যাঁ ও পুরোপুরি উপর দিকে ঘুরে যে আসে। আর যদি এটা মুক্ত প্রান্ত হইতো, তখন হচ্ছে এই প্রান্তটাও মুভ করতো। তো এই প্রান্তটা মুভ করলে ওইখানে আর হচ্ছে তখন ফেজ শিফট হয় না আর কি, তখন হচ্ছে যে দুইটাই সেম থাকে। এরপর ওই যে এখানে যে এই স্থির তরঙ্গ তৈরি হইতো যে, সো বেসিক্যালি বদ্ধ প্রান্তে প্রতিফলনের পরে হচ্ছে যে আমার তরঙ্গ ফেজ শিফট করে। আর এখানে আমরা যে গ্রাউন্ডেড কন্ডাক্টরটাকে ধরতেছি, এই কন্ডাক্টরটা মূলত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য একটা বদ্ধ প্রান্ত হিসেবে কাজ করে। এই জন্য হচ্ছে যে রিফ্লেকশনের পরে আমার একটা মানে নেগেটিভ, মানে ফেজ শিফট হয় আর নেগেটিভটা পাই। তো এটা একটা। আর হলো যে তোমার ওই এর আগের প্রুফে একটা আমরা জিনিস করছিলাম যে ডিস্টেন্সের সাথে সাথে মানে ই এর অ্যামপ্লিটিউড, ই যেটা ই হচ্ছে যে তোমার ডিস্টেন্সের সাথে সাথে ইজ প্রপোর্শনাল টু হলো 1/d। এটা হলো যে তোমার এটার ঠিক আগের প্রুফটাই ছিল, টুরের আগেরটাই, এই লাস্টের দিকে। এই যে ই অফ ডি, মানে যে কোনো ডিস্টেন্সে ডি, সেটা হচ্ছে যে তোমার ই অফ ডিও একটা রেফারেন্স ডিস্টেন্সে ডিও ডিভাইডেড বাই হচ্ছে ডিও বাই ডি, মানে হচ্ছে ওই দূরত্বে, মানে ই হচ্ছে যে ডিস্টেন্সের সাথে সাথে 1/d আকারে পরিবর্তন হয় আর কি। মানে যত দূরে যাব আমার ই হচ্ছে যে মানে লিনিয়ারলি কমতে থাকবে আর কি। এটা হচ্ছে আরেকটা থিওরি। এখন এগুলোর পরে আমরা হচ্ছে আমাদের মেইন কাজকর্ম শুরু করতে পারি, যে আমরা এই যেটা ইউএলওএস, যেটা ডিরেক্ট এ থেকে সি তে গেল, আমরা হচ্ছে বিভিন্ন ডিস্টেন্স এগুলো হচ্ছে লিখে নিছি। যে এলওএস ডিস্টেন্সটা এ থেকে সি, ডিরেক্ট যে ডিস্টেন্সটা ওটাকে নাম দিছি ডি প্রাইম। আর এ থেকে ও, ও থেকে দেন সি, এই ডিস্টেন্সটার যোগফল, এই যে এও প্লাস ও সি, এটার নাম দিছে হচ্ছে ডি ডাবল প্রাইম। তো এই পুরোটা হচ্ছে ডি ডাবল প্রাইম। তো আমরা ইএলওএস এর সমীকরণ লিখতে পারি যে এ ইএলওএস যে ওয়েভটা, ওই ওয়েভটার জন্য সমীকরণ হবে যে, যেহেতু এটা ট্রাভেল করছে হচ্ছে ডি প্রাইম ডিস্টেন্স, তাহলে আমরা এটাকে লিখতে পারবো ই নট বাই হচ্ছে ডি নট ডিভাইডেড বাই হলো ডি প্রাইম ইন্টু হলো কস ওমেগা টি মাইনাস, এটার এক্সপোজিশন কত, এক্সপোজিশন হচ্ছে যে আমরা কোথায় হিসাব করতেছি, ডি প্রাইমে, মানে ট্রাভেল করছে হচ্ছে ডি প্রাইম। সো ডি প্রাইম বাই হচ্ছে যে তোমার সি, এটা হলো ইএলএস এর সমীকরণ। আবার যেটা হলো রিফ্লেক্টেড হয়ে গেল, এখান থেকে যেটা রিফ্লেক্টেড হয়ে গেল, ওইটার জন্য আমরা সমীকরণ লিখতে পারি যে ইজি, ইজি ইকুয়াল টু হবে হলো ইও ডিও, আর ইজি ট্রাভেল করছে হচ্ছে ডি ডাবল প্রাইম ডিস্টেন্স, সো ডি ডাবল প্রাইম ইন্টু কস ওমেগা টি মাইনাস ডি ডাবল প্রাইম বাই হচ্ছে যে আমার সি। এটা হচ্ছে যে আমার ইজির জন্য, আর এখানে ইজির জন্য আগে একটা মাইনাস হবে, কারণ হলো এটা ফেজ শিফট হয়ে গেছে আর কি। সো ওই ফেজ শিফটটা বোঝানোর জন্য আমরা এখানে আগে একটা মাইনাস দিলাম। তাহলে আমার সি পয়েন্টে টোটাল যেই তরঙ্গটা, যেই ওয়েভটা আমরা রিসিভ করব, এটা হচ্ছে যে এই দুইটা ইএলওএস আর ইজির হচ্ছে যোগফল।
সো আমরা ই টোটাল যেটা সেটা পাইলাম ই এলওএস প্লাস ইজির যোগফল, যেটা হলো যে এই দুইটা জাস্ট যোগ করছে। যোগ করার পরে ওরা এখানে একটা জিনিস বের করছে, সেটা হলো যে আমার এই ডি আর ডি প্রাইমের মধ্যে যে ডিফারেন্স, ওটাকে হলো ওরা ডেল নাম দিছে। ডেল ইকুয়াল টু হলো যে ডি ডাবল প্রাইম মাইনাস হচ্ছে ডি ডি প্রাইম, মানে এই দুইটা ওয়েভের মধ্যে পথ পার্থক্য, ডি ডাবল প্রাইম মাইনাস হলো ডি। এখন এই ডি ডাবল প্রাইম মাইনাস ডি বের করার জন্য ওরা হচ্ছে একটু জ্যামিতি করছে এখানে। এটা হলো খুবই সিম্পল জ্যামিতি আর কি, যে দেখো এখানে যদি মুছে দিই, আচ্ছা। সো ডি ডাবল প্রাইম কোনটা ছিল? ডি ডাবল প্রাইম ছিল হলো আমার এইটা, এটা হচ্ছে ডি ডাবল প্রাইম। সো এটা সমান সমান কি লেখা যায়? এটা সমান সমান লেখা যায় হচ্ছে যে তোমার এইটা আর এটা হচ্ছে সমান, আমরা জাস্ট হলো এটাকে রিফ্লেকশন নিছি আর কি, যে উপরের পার্টটুকু রিফ্লেকশন হচ্ছে নিচের পার্টে নিছি। তো নিচের পার্টে যদি নেই তাহলে এইটা আর হচ্ছে যে আমার এটা হলো সমান, তাহলে এটা যোগ এটা সমান সমান লেখা যায় হচ্ছে ইসি। তাহলে আমরা লিখতে পারি যে এও প্লাস ওসি ইকুয়াল টু হলো ইসি। আবার এই ইসি সমান সমান কি? ইসি সমান সমান হলো ইএক্স প্লাস এক্সসি। ইসি সমান সমান হচ্ছে রুট ওভার ইএক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে ইএক্স সমান কি? এটা ইএক্স হচ্ছে এইচটি প্লাস হলো এইচটি, মানে হলো যে আমার হ্যাঁ এটা হবে এইচটি, হ্যাঁ দুটাই হচ্ছে এইচটি। দাঁড়াও, এটা হলো একটা এইচটি আর একটা এইচআর হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, ইসি হলো যে এই পুরাটা, ইসি হচ্ছে যে তোমার ইএক্স প্লাস হচ্ছে এক্সসি। তাহলে ইএক্স হলো তোমার এইচটি প্লাস হচ্ছে এইচটি মাইনাস এইচআর, ইএক্স হলো এইচটি প্লাস হচ্ছে এইচটি মাইনাস হলো এইচআর, আর হচ্ছে হোল স্কয়ার প্লাস হলো এক্সি হচ্ছে ডি স্কয়ার। ইএক্স প্লাস এক্সি এইচটি প্লাস এইচআর প্লাস হচ্ছে ডি স্কয়ার। ইএক্স ইএক্স হলো এতটুকু, এক্স হচ্ছে এইচটি, আচ্ছা এতটুকু তো এইচআর, সো হচ্ছে আমার অত লেখার দরকার নাই, জাস্ট হলো এইচটি প্লাস এইচআর, এইচটি প্লাস এইচ স্কয়ার প্লাস হচ্ছে ডি স্কয়ার। এটা হলো যে আমার এও প্লাস এসি, বা এটা হলো ডি ডাবল প্রাইম। এই যে এতটুকু লেন্থ, এতটুকু লেন্থ হলো, আমি যদি পিথাগোরাস করি তাহলে হচ্ছে এটার স্কয়ার প্লাস হলো এটার স্কয়ার, আর এটার লেন্থ দেখো, এটার লেন্থ হচ্ছে এতটুকু এইচটি, এতটুকু হলো এইচটি, আর এতটুকু হচ্ছে যে এইচআর। সো এইচটি প্লাস এইচআর এর হোল স্কয়ার প্লাস হচ্ছে যে আমার এতটুকু হলো ডি, এতটুকু ধরে নিচ্ছি হলো ডি, প্লাস হলো ডি স্কয়ার। এটা গেল হলো ডি ডাবল প্রাইম। দেন হচ্ছে একইভাবে জাস্ট জ্যামিতিটা দেখো, সিম্পল জ্যামিতি, যে ডি প্রাইম সমান আসছে এটা। দেন হচ্ছে আমার ডেল যেটা আসবে সেটা হলো ডি ডাবল প্রাইম মাইনাস ডি প্রাইম, এটা দুইটা বিয়োগ করলাম, বিয়োগ করলে এটা আসে, আমি এটা থেকে এটা বিয়োগ করলাম। এরপর ওরা বলছে হচ্ছে টেইলর সিরিজ অ্যাপ্রক্সিমেশন, এখানে আসলে কোনো টেইলর সিরিজ নাই, এটা হলো বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন, এটা একটু দেখাই দিই। বাইনোমিয়ালও না, হ্যাঁ বাইনোমিয়াল অ্যাকচুয়ালি। সো আমার ডেল আসছিল হলো এরকম, যে রুট ওভার এইচটি প্লাস হচ্ছে এইচআর এর স্কোয়ার প্লাস হলো ডি স্কোয়ার মাইনাস হচ্ছে রুট ওভার এইচটি মাইনাস এইচআর এর স্কোয়ার প্লাস হচ্ছে ডি স্কোয়ার, এরকম আসছিল। তো আমরা বলছিলাম আমাদের একটা শর্ত, সেটা হচ্ছে যে এইচটি প্লাস এইচআর এটা হচ্ছে যে আমার ভেরি ভেরি লেস দেন ডি, এই যে ফর ডি ইজ ভেরি ভেরি গ্রেটার দেন হচ্ছে এইচটি প্লাস এইচআর। হ্যাঁ, এটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে দেখো যে এই প্রথম ইকুয়েশনটায় কি হচ্ছে, ডি হলো অনেক বড় আর এই দুইটা হচ্ছে অনেক ছোট, তাহলে এই দুইটাকে আমরা ডি এর তুলনায় জিরো ধরতে পারি। তাহলে এখানে আসে হচ্ছে ডি মাইনাস রুট ওভার এইচটি মাইনাস এইচআর এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে ডি স্কোয়ার। দেন এটাকে লেখা যায় হচ্ছে এভাবে, যে ডি মাইনাস রুট ওভার এইচটি প্লাস এইচআর এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4
এইচটি এইচআর প্লাস হচ্ছে ডি স্কোয়ার। আবার এটাকে যদি আমি ডি স্কোয়ার দিয়ে ইয়ে করি, গুণ করি, তাহলে এটাকে আবার লেখা যায় ডি মাইনাস রুট ওভার পুরাটার উপরে ডি স্কোয়ার ইন্টু হচ্ছে যে এইচটি প্লাস হচ্ছে এইচআর এর নিচে হচ্ছে ডি, এটার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে যে 4 এইচটি এইচআর নিচে হলো ডি স্কোয়ার প্লাস হলো 1। এখান থেকে জাস্ট ডি স্কোয়ার কমন নিছি, এই পুরা ভিতর থেকে ডি স্কোয়ার কমন নিছি। ডি স্কোয়ার কমন নিলে এখন দেখো কি হয়, ডি মাইনাস রুট ওভার এইখানে নিচেরটা অনেক বড় উপরেরটা অনেক ছোট, তাহলে এই পার্টটুকুকে জিরো লেখা যায়। এই পার্টটুকুকে যদি জিরো লিখি তাহলে হচ্ছে ডি স্কোয়ার ইন্টু হচ্ছে আমার আসে 1 মাইনাস 4 এইচটি এইচআর বাই হলো ডি স্কোয়ার। দেন হচ্ছে ডি মাইনাস রুট ওভার, আচ্ছা ডি বাইরে চলে আসবে ডি স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি ডি ইন্টু 1 মাইনাস 4 এইচটি এইচআর বাই ডি স্কোয়ার, আর এখানে হচ্ছে হাফ। তাহলে এখানে যদি এটাকে বাইনোমিয়ালে এক্সপ্যান্ড করলে আসে ডি ডি মাইনাস 1 মাইনাস হাফ ইন্টু 4 এইচটি এইচআর বাই হচ্ছে ডি স্কোয়ার প্লাস হচ্ছে যে আমার আরো অনেকগুলা টার্ম আসবে যেখানে ডি এর পাওয়ার অনেক বেশি, বাট জি যেহেতু আমরা অনেক ছোট ধরে নিচ্ছি, বড় ধরে নিচ্ছি, তাহলে এর পরের সবগুলা টার্ম হচ্ছে জিরো আসে, তো দুইটা বেশি টার্ম লাগে না। তাহলে এটা লেখা যায় ডি মাইনাস ডি ইন্টু 1 মাইনাস 2 এইচটি এইচআর বাই হচ্ছে ডি স্কোয়ার। এখন যদি গুণ করে দেই তাহলে আসে ডি মাইনাস ডি প্লাস হচ্ছে যে 2 এইচটি এইচআর বাই হচ্ছে ডি স্কোয়ার। ডি ডি কাটা, তাহলে আলটিমেটলি থাকে হলো 2 এইচটি এইচআর বাই ডি স্কোয়ার, শুধু ডি, এখানে ডি স্কোয়ার কাটা গেছে, শুধু হচ্ছে ডি। তো এইটাই হচ্ছে যে এখানে। তো পুরোটা করে দেখান লাগবে না, ওরা যেরকম শুধু অ্যান্সার লিখছে আমরাও শুধু অ্যান্সার লিখবো। দেন হলো যেটা করছে যে আমরা দেখো আমরা হলো এই দুইটা ওয়েভের যোগফল, ই টোটাল হচ্ছে যে এইটা। এখন এটা হলো দুইটা ওয়েভ, তো দুইটা ওয়েভটা আমরা হচ্ছে এখন ফেজর ফর্মে লিখবো। সো ফেজর ফর্মে লেখার জন্য আমাদের হচ্ছে ওই যে ফেজ দিয়ে লিখতে হয়, ফেজরে হলো এ আর এখানে হলো অ্যাঙ্গেল আর কি, এ থিটা, এই ফর্মে লিখবো। তো এই ফর্মে লেখার জন্য আমরা ধরে নিই হচ্ছে যে প্রথম পরেরটা যেটা, এটার ফেজ হচ্ছে যে জিরো ধরে নিলাম। এটার ফেজ হচ্ছে যদি জিরো ধরি, এটার ফেজ অ্যাকচুয়ালি কত, এটা হলো যে আমার cos ওমেগা টি মাইনাস হচ্ছে ওমেগা ডি ডাবল প্রাইম বাই সি। তাহলে এটার ফাই ওয়ান হচ্ছে যে আমার ওমেগা ডাবল প্রাইম ডিভাইডেড বাই হলো সি, এটা হলো ফাই টু। আর এটার জন্য যেই ফেজটা সেকেন্ডটার জন্য, একটা মিনিট, আচ্ছা আমরা রিজুম করতেছি। এখানে যেটা ছিল আমরা এখন হলো দুইটার মধ্যে ফেজ ডিফারেন্স বের করবো আর কি, যে এই ওয়েভ আর হলো এই ওয়েভের ভিতরে ফেজ ডিফারেন্স। তো আমরা হচ্ছে ওয়েভ টুর জন্য ফেজ পাইলাম হলো ওমেগা ডি ডাবল প্রাইম ডিভাইডেড বাই সি, আর এই ওয়েভ ওয়ান এর জন্য ফেজ যেটা হবে সেটা হলো যে ওই ওমেগা টি মাইনাস ফাই। আমরা তো জানি যে এ কস ওমেগা টি মাইনাস হলো ফাই, এই ফাইটাই তো ফেজ। সো এখান থেকে এই প্রথমটার জন্য ফাই ওয়ান হবে ওমেগা ডি প্রাইম ডিভাইডেড বাই হলো সি। তাহলে দুইটার মধ্যে ফেজ ডিফারেন্স আমরা যদি এটাকে রেফারেন্স ধরি বা এটাকে যদি জিরো ধরি, তাহলে ফেজ ডিফারেন্স হবে ফাই টু মাইনাস ফাই ওয়ান, এটা ইকুয়াল টু হলো তোমার ওমেগা ডাবল ডি বাই সি মাইনাস হচ্ছে ওমেগা ডি বাই হলো সি। সো এটা হলো যে বের করছে এখানে যে ফেজ ডিফারেন্স ওমেগা সি বাই ডি প্রাইম বাই ডি, ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ, সি হচ্ছে এফ ল্যামডা, আর ডি প্রাইম ডি ডাবল প্রাইম মাইনাস ডি, এটাই তো ছিল হলো পার্ট ডিফারেন্সটা, এটাই হলো পার্ট ডিফারেন্স বা ডেল্টা, পার্ট ডিফারেন্স ডেল্টা। সো এখানে এফ এফ কাটা 2 পাই ডেল বাই ল্যামডা, আর এই ডেল এর মানটা হচ্ছে এখানে বসাই দিছে। ডেল এর মান হলো এই যেটা যেটা একটু আগে আমরা বের করলাম ডেল।
কোনটা? এটা জিরো হয়েছিল না। এটাকে হচ্ছে জিরো ধরছি, এটাকে রেফারেন্স ধরছি, মানে এই দুইটা ওয়েভ ছিল না, কারণ এই দুইটা ওয়েভকে ফেজর ফর্মে লিখবো আর কি। ফেজর ফর্মে লেখার জন্য এটাকে যদি আমরা রেফারেন্স ধরি তাহলে এটার ফেজ হলো জিরো, আর তাহলে এই দুইটা ফেজের মধ্যে ডিফারেন্স বের করা লাগবে। হ্যাঁ, তো আমি হচ্ছে φ2 - φ1 করলাম, যে এটার ফেজ মাইনাস হচ্ছে এটার ফেজ, তাহলে দুইটার ডিফারেন্স আসছে হলো আমার এই যে এটা হলো দুইটার ডিফারেন্স, তাহলে এটা জিরো হইলে এটা হবে এই ডিফারেন্সটুকু আর কি। তো এখন হচ্ছে দুইটাকে ফেজর ফর্মে লিখছি। এখন যদি আমার ই টোটাল ক্যালকুলেট করতে হয়, আচ্ছা এটুকু দেখো, অনেক বড় প্রমাণ। সাইডেই দাও। সো আমরা পাইছি কি, যে একটা ছিল হলো আমার ইও ডিও ডিভাইডেড বাই হচ্ছে ডি প্রাইম, আর এটার অ্যাঙ্গেল হলো থিটা ডেল, আর মাইনাস হচ্ছে যে ইও ডিও বাই হচ্ছে ডি ডাবল প্রাইম, আর এটার অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। এটা হলো আমার ই টোটাল। হ্যাঁ, টোটাল আমি রিসিভারে যেটা পাইতেছি। এখন আমরা একটু সিম্পলিফাই করবো, আমরা ধরে নিব যে যেহেতু ডি অনেক বড়, সো ডি প্রাইম আর হচ্ছে ডি ডাবল প্রাইম দুইটাকেই হলো ডি এর সমান ধরে নিব আর কি। এই তিনটাকে হচ্ছে এই অ্যাজাম্পশন, এই প্রমাণে হাজার হাজার অ্যাজাম্পশন আছে। পাই ইকুয়াল টু 3 ধরে কেটে দেয়, আর এসব তো ডি থিটা ল্যাম্ডা মাইনাস হচ্ছে যে ইও ডিও বাই হচ্ছে ডি, আর এখানে হলো 0 ডিগ্রি গেল। এখন হলো আমাদের যদি ই টোটালের অ্যামপ্লিটিউড বের করতে হয়, আমরা হচ্ছে কি করতে চাচ্ছি, যে আমাদের রিসিভারে যে টোটাল আসলো এটার হলো যে অ্যামপ্লিটিউড বের করতে হবে, এটার অ্যামপ্লিটিউড। তাহলে আমাদের কি করতে হচ্ছে, বেসিক্যালি দুইটা ফেজর বিয়োগ করা লাগতেছে, বা হচ্ছে দুইটা ভেক্টর বিয়োগ করতে হচ্ছে। সো আমরা জানি যে দুইটা ভেক্টরের বিয়োগফলের অ্যামপ্লিটিউড কি হয়। ধরলাম এটা হলো একটা ভেক্টর এ, এটা হচ্ছে আরেকটা ভেক্টর বি, আর এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। কারণ আমরা যদি এ মাইনাস বি করি, এ মাইনাস বি বেসিক্যালি কি, বিপরীত দিকে। বি কে বিপরীত দিকে নিতে হবে, নিয়ে হচ্ছে দুইটার যোগ করতে হবে। তো বি কে যদি বিপরীত দিকে নেই তাহলে এখন এই কোণটা কত, প্রাইমে। পাই মাইনাস থিটা। তাহলে আমরা হচ্ছে এ আর বি এর মধ্যে মানে এ মাইনাস বি যদি করতে চাই, তাহলে ওই ভেক্টরের যোগের সূত্র মনে আছে আমাদের, এটা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার, একটা হলো ইও ডিও বাই হচ্ছে ডি এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস হলো 2ab, মানে এটাও আবার একটা স্কোয়ার আসবে, ইন্টু হলো কস থিটা, মনে আছে? তো এখানে কস, ওদের মধ্যে অ্যাঙ্গেল কত, পাই মাইনাস থিটা, তাহলে তাহলে হচ্ছে যে আমার মাইনাস হয়ে যাবে এখানে, এখানে হচ্ছে মাইনাস, এখানে হলো কস থিটা ডেল এরকম। তো এখন যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে দেখো এই ইওডিও কমন নিয়ে বাইরে নিয়ে আসা যায়, ইওডিও বাই হচ্ছে ডি যদি কমন নিয়ে বাইরে নিয়ে আসি তাহলে এখানে 1 এখানে 1, তাহলে 2 মাইনাস হচ্ছে 2 cos থিটা ডেল ইকুয়াল টু হচ্ছে ইওডিও বাই ডি, আর এখানে যদি হচ্ছে যে তোমার এখানে 2 নিলে 1 মাইনাস cos থিটা বা এটাকে লেখা যায় 2 sin স্কয়ার থিটা ডেল বাই 2, বা 2 to 4 হয়ে গেল, বা আলটিমেটলি একবার আমরা লিখি ডিও বাই ডি, আর এখানে হবে হচ্ছে তোমার 2 sin থিটা বাই 2। এটা হলো যে আমার এখানে টোটাল যে ইয়েটা আসতেছে রিসিভারের অ্যামপ্লিটিউডটা। তো দেখো এই ক্যালকুলেশনটা এরা এখানে একটু পেঁচাইছে, আমি একটু সহজ করে দিলাম, এতে ওরা হলো সাইন টাইন দিয়ে কেমন কেমন জানি পেঁচাইছে আর কি। সো আলটিমেটলি হচ্ছে আমাদের এটা আসছে যে ই টোটাল ইকুয়াল টু 2 ইন্টু সাইন থিটা বাই 2, এটা আসলো। সো এখন এখান থেকে আমরা ওই ই টোটাল মানে আমাদের রিসিভারের ম্যাক্সিমাম যে ইয়েটা ওটা হচ্ছে বের করতে পারবো। এখানে যদি আমরা ইয়ে বসাই যে থিটা ইকুয়াল টু তোমার 180 বসাই, তাহলে হচ্ছে যে এখানে ম্যাক্সিমাম আসবে 2 ইও বাই ডিও, এটা হলো ম্যাক্সিমাম আর কি, যে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড কত আমার রিসিভারে। এখন হচ্ছে আমরা যদি ম্যাক্সিমাম না নিয়ে থিটার যদি একটা ভ্যালু থাকে তাহলে হচ্ছে আমরা দুইটা কেস থাকে, একটা হচ্ছে যে থিটা যদি অনেক ছোট হয়, হ্যাঁ এই থিটা ডেল যদি অনেক ছোট হয় তাহলে হচ্ছে সাইন থিটা বাই 2 কে থিটা বাই 2 লেখা যায়। এটা পসিবল কখন, যদি হচ্ছে আমার থিটা বাই 2 0.3 রেডিয়ানের থেকে কম হয়। তাহলে এখানে আমরা ওই যে থিটা ডেল এর মান উপরে বের করে রাখছি, এই যে থিটা ডেল এর মান হচ্ছে এটা। তো থিটা ডেল এর মানটা এখানে বসাইলাম, বসাই এটা লেস দেন 0.3 লিখলাম, এটা লেস দেন 0.3, এখান থেকে একটু ক্যালকুলেট করে আসলো হলো ডি যদি গ্রেটার দেন 20 HT/HR বাই ল্যাম্ডা, এটা হলো একটা ক্রাইটেরিয়া। এরপরে হচ্ছে আমার আরেকটা ক্রাইটেরিয়া হলো যে ডি ইজ লেস দেন
20 বাই ডি যদি গ্রেটার দেন এটা হয় তাহলে আমরা থিটাকে অনেক ছোট ধরতে পারবো, আর থিটাকে যদি ছোট ধরতে পারি তাহলে সাইন থিটা সমান এটা ধরতে পারবো। তাহলে এখানে ই টোটাল আসবে হলো আমার 2 ইওডিও বাই ডি ইন্টু হচ্ছে যে থিটা বাই 2, এটা হলো জাস্ট থিটা ডেল বাই 2। তো থিটা ডেল বাই 2 এর মান বসে এত বড় একটা জিনিস পাইছে। আর ডি যদি তোমার লেস দেন এটা হয় তাহলে হচ্ছে সাইন থিটার, যে এই অ্যাপ্রক্সিমেশনটা করা যাবে না, ভিতরে ওই ভিতরেই বসাইতে হবে। সো হচ্ছে সাইনের ভিতরেই হলো এই মানটা বসাইছে, এটা হলো আরেকটা কেস। এই হলো যে আমার ই টোটাল দুইটা বের হইল। এত কাহিনী করার পরও শেষ হয় নাই, এখন হচ্ছে আমার পাওয়ার বের করা লাগবে, রিসিভড পাওয়ার। সো রিসিভড পাওয়ারের ফর্মুলা আমরা জানি যে রিসিভড পাওয়ার সমান সমান হচ্ছে ই টোটাল স্কোয়ার ডিভাইডেড বাই ইটা, এটা হলো পাওয়ার ডেনসিটি। আর এখানে যেহেতু পাওয়ার আছে সো ইনটু হলো আমার এই করা লাগবে, এই হলো এফেক্টিভ এরিয়া। তো এটা হচ্ছে করছে পিআর ইকুয়াল টু ই টোটাল স্কোয়ার ইটা বাই এই, এখানে স্কোয়ার হবে, স্কোয়ার একটা দেয় নাই, স্কোয়ার বাই এটা, আর এখানে হচ্ছে হলো যে এই এর মান বসাইছে, এই হলো জিটি ল্যামডা স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই। এখন হচ্ছে দুইটা কেসের জন্য ই টোটালের মান এখানে বসাই দিবে। ডি গ্রেটার দেন এত হইলে পিআর হচ্ছে যে ই টোটালের মান বসাইছে, বসাই একটু ক্যালকুলেশন করছে, করে সিম্পলিফাই করছে, সিম্পলিফাই করে হচ্ছে এই জিনিসটা আছে। আর এখানে একটা জিনিস বসাইছে যে তোমার, আমরা কি জানি যে ওই পাওয়ার ডেনসিটি, যেটা পাওয়ার ডেনসিটি বা পি ডেনসিটি সমান সমান হয় হলো পিটিজিটি ডিভাইডেড বাই হলো 4 পাই ডি নট ডিও স্কোয়ার, এটা হলো পাওয়ার ডেনসিটি। সো এই ক্ষেত্রে হলো পাওয়ার ডেনসিটি কি হবে, ইউ স্কোয়ার বাই ইটা, এটা হলো পিটিজিটি বাই 4 পাই ডি স্কোয়ার। সো এখান থেকে একটু ম্যানিপুলেট করলে পিটিজিটি বাই 4 পাই ইকুয়াল টু ইউ স্কোয়ার ডি স্কোয়ার বাই ইটা আসে। সো এই ভ্যালুটা এখানে রিপ্লেস করে আর কি পিটিজিটি নিয়ে আসছে। সো পিআর আসলো। আবার একইভাবে ওই আরেকটা কেস যেটা আছে যে ডি যদি এটা থেকে বড় হয় তাহলে ই টোটালের এই ভ্যালুটা হচ্ছে আমরা এখানে পিআর এ বসাবো, পিআর এ বসায় হলো ওই ক্যালকুলেশন করলে এই জিনিসটা আসে। সো আলটিমেটলি হলো এই দুইটা ফর্মুলা আসে, ব্যাপক ক্যালকুলেশন হচ্ছে কথা। হ্যাঁ, এই ফর্মটাই এই ফর্মটা আসছে হলো আমরা যদি বাকি সবকিছুকে কনস্ট্যান্ট ধরি, যেমন এখানে কি আসছে দেখো পিআর, এই ফর্মুলাটার দিকে তাকাও যে পিআর সমান সমান পিটি জিটি জিআর এইচটি স্কয়ার এইচআর স্কয়ার ডি টু দি পাওয়ার 4। এখানে যদি সবকিছু কনস্ট্যান্ট থাকে আর ডিসটেন্সটা যদি একমাত্র ভেরিয়েবল হয় তাহলে আমাদের রিসিভ পাওয়ার এটা কিসের সমানুপাতিক, 1 বাই টি টু দি পাওয়ার 4 এর সমানুপাতিক। সো ওইভাবে হচ্ছে এটা আনছে যে আমরা যদি রেফারেন্স ডিসটেন্স একটা বের করি তাহলে যে ডিও বাই ডি টু দি পাওয়ার 4 আর কি, যে পিআর ইকুয়াল টু এই যে পিআর ইজ প্রপোর্শনাল টু 1 বাই ডি টু দি পাওয়ার 4, এটাই। পিয়ারের ডিওর একটা ফাংশন আছে। হ্যাঁ, পিআর কে ডিও একটা ফাংশন, এটা বেসিক্যালি এই জিনিস। আর হচ্ছে এই জিনিস হলো সেম, যে পিআর হলো 1 বাই ডি টু দি পাওয়ার 4। আর সেকেন্ড কেসে হচ্ছে ডি টু দি পাওয়ার না সাইনের একটা ওই যে ফর্মুলা। সো সেকেন্ড কেসে যেটা আসে তোমার, এটা একটু ইন্টারেস্টিং দেখাই দিই, যে তোমার সেকেন্ড কেসে বা এখানে দেখো যে পিআর হলো সাইনের একটা ফাংশন। সো আলটিমেটলি যেটা আসছে পিআর হলো, পিআর কে আমরা এভাবে লিখতে পারি যে পিআর ইকুয়াল টু হলো যে সামথিং একটা কনস্ট্যান্ট, এই পুরাটা যদি কনস্ট্যান্ট হয়, আর এখানে হলো সাইন স্কোয়ার 1 বাই ডি, পিআর ইজ প্রপোর্শনাল টু এরকম, পিআর ইজ প্রপোর্শনাল টু হচ্ছে এইরকম। সো এটার গ্রাফ যদি দেখতে চাও, ফাংশনটা ছিল ধরো y ইকুয়াল টু কিছু একটা কনস্ট্যান্ট ইনটু হচ্ছে সাইন বাই স্কোয়ার ইনটু হচ্ছে 1 বাই 6। খুব সুন্দর একটা জিনিস আসছে। তো এটাকে যদি আমরা একটু জুম ইন করি তাহলে এটা যেটা হয় x এর ভ্যালু ছোটর জন্য বা d এর ভ্যালু ছোটর জন্য এটা হচ্ছে অসিলেট করতে থাকে একটা ম্যাক্সিমাম ভ্যালুর আশেপাশে, ম্যাক্সিমাম ভ্যালুর আশেপাশে অসিলেট করে, দেন d এর ভ্যালু যখন অনেক বেড়ে যায় বড় d এর ভ্যালুর জন্য এটা হচ্ছে ডিকে করে। তো যদি এটাকে সিম্পলিফাই করে আঁকি এখানে জিনিসটা অনেকটা এরকম, যে তোমার প্রথমে হলো ডি এর ছোট ভ্যালুর জন্য একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকবে, ওই ভ্যালুতে এরকম ভাবে অসিলেট করবে, অসিলেট করার পরে দেন ডি যখন বেড়ে যাবে তখন হচ্ছে আস্তে আস্তে এটা ডিকে করতে থাকে। এখানে হলো ডি আর এখানে হলো যে পিআর। তো এরকম হচ্ছে গ্রাফটা। তো প্রথমে এখানে অসিলেট করে কেন, অসিলেট করার কারণ হলো আমরা যখন এখানে রিফ্লেকশন করলাম, এখানে যখন রিফ্লেক্ট করে গেল তখন এখানে একটা ফেজ শিফট থাকবে। হ্যাঁ, ফেজ শিফট থাকবে, আবার হচ্ছে পথ পার্থক্যের জন্য আরেকটা ফেজ শিফট থাকবে। সো আমি যদি ডি বাড়াই তাহলে হচ্ছে পথ পার্থক্য বাড়বে, ফেজ ডিফারেন্স বাড়বে,
তাহলে একটা সময় হচ্ছে আমার কনস্ট্রাকটিভ ইন্টারফেরেন্স হবে, একটা সময় হলো ডিস্ট্রাকটিভ ইন্টারফেরেন্স হবে। সো ডি বাড়ার সাথে সাথে আমার হলো কনস্ট্রাকটিভ আর ডিস্ট্রাকটিভ ইন্টারফেরেন্সের মধ্যে অসিলেট করতে থাকে এটা। এই যে এই জায়গায় হলো ইন্টারফেরেন্সটা কনস্ট্রাকটিভ, এই জায়গায় ডিস্ট্রাকটিভ, এই জায়গায় কনস্ট্রাকটিভ, এখানে ডিস্ট্রাকটিভ। এরপর আমি যখন ডি অনেক বেশি বাড়াই দিব তখন আর ইন্টারফেরেন্সের জিনিসটা আর ম্যাটার করবে না, তখন হচ্ছে আমার ডিস্টেন্সের কারণে মানে ই যেটা কমে ওটা হচ্ছে ডমিনেট করবে আর কি। পাওয়ার তো হলো ডিস্টেন্সের সাথে সাথে আমার এই যে এভাবে কমে 1/d কমে। তো ডি যদি অনেক বেড়ে যায় তখন পাওয়ার এমনিতেই অনেক কমে যায়, তখন আর ইন্টারফেরেন্স এখানে মানে ইয়ে করতে পারবে না, সুবিধা করতে পারবে না। এই জন্য হচ্ছে লার্জলি ডিকে করে পড়েছে। তো এই হচ্ছে যে কথা আর কি। এতটুকুই তো। প্রমাণ হচ্ছে এত। ঠিক আছে তাহলে